একটা ছবি দেখাতে চাই। তুই মেয়ে পছন্দ করছিস নাকি? দেখোই না তোমার পছন্দ হয় কিনা। আমার পছন্দ লাগবে না, কোনো অসুবিধা নাই। তুই এক কাজ কর, তুই মেয়েটাকে নিয়ে আয়, সরাসরি আমি ওরে দেখবো, কথা বলবো। আগে দেখোই না মা, এই দেখো। বাবাকে নিয়ে আমি অনেক গর্ব করি, কারণ আমার বাবা এমন একজন সরকারি কর্মকর্তা যার কোটি কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও একটা টাকাও ঘুষ খান না। একজন নীতিবান, সৎ এবং আদর্শ চরিত্রের মানুষ আমার বাবা। কি ভেবেছে আমাকে 2 কোটি টাকা ঘুষ দিয়ে 10 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিবেন? এত সোজা? বেরিয়ে যান। স্যার স্যার প্লিজ স্যার, আমি স্যার মনেও আপনাকে একটি টাকাও ঘুষ দেওয়ার কথা বলি নাই স্যার। আমি শুধু স্যার বলতে চাইছিলাম যে স্যার এই যে এখানে স্যার এই যে ফাইলটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন স্যার, এখানে যে ট্যাক্সের কথা বলা হয়েছে স্যার, এটা কোনোভাবেই লিগ্যাল না স্যার। এটা লিগ্যাল না, হোয়াট ননসেন্স। আপনার কোম্পানির শুরু থেকে এখন পর্যন্ত পুরো ট্যাক্স রিভিউ করা হয়েছে। আমি 2টো কমিটি দিয়ে আলাদা আলাদাভাবে রিভিউ করেছি, যাতে করে কোনো ফাঁক ফোকর না থাকে। 2টো কমিটি আমাকে একই রিপোর্ট দিয়েছে। এক কমিটির সঙ্গে আরেক কমিটির কোনো পরিচয় পর্যন্ত নেই। আলাদা আলাদা 2টো কমিটির রিপোর্ট পুরোপুরি মিলে যাওয়ার পরও বলছে এটা লিগ্যাল না। এই গাড়িটা গত মাসে বাবা আমাকে গিফট করেছেন। কি ভাবছেন, একজন সরকারি কর্মকর্তা যিনি কিনা কোনো টাকা ঘুষ খান না, তার পক্ষে কোটি টাকার গাড়ি সন্তানকে গিফট করা কিভাবে সম্ভব? জি, এটাই সত্যি, আমার বাবা ঘুষ খান না। এই গাড়িটা বাবার ব্যবসার টাকায় কেনা, কারণ আমার বাবা সরকারি চাকরির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। ফাইলামি করেন সরকারের সঙ্গে না? যান, বেরিয়ে যান, 1 টাকাও ট্যাক্স ফাঁকি হবে না। স্যার স্যার আপনি স্যার কাইন্ডলি আমার কথাটা একটু শোনেন স্যার। আপনি তো স্যার নিজে নিজে বললে যেতেছেন স্যার, আমার আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ স্যার কাইন্ডলি আপনি আমাকে দেন প্লিজ। কোনো আত্মপক্ষ সমর্থনের ব্যাপার থাকলে সেটা মেম্বার্স কমিটি আপনাকে কল করবে। বিকাল 3টায় মেম্বার্স কমিটির মিটিং, জোহর নামাজ পড়ে বের হবো। কি আবার আপনি বসে আছেন কেন? আপনাকে চলে যেতে বললাম না, জান এখান থেকে। কিন্তু কোনোভাবে মনে যদি আছে কি হ্যাঁ এটা আমাদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি। বাবা রাজস্থান থেকে মার্বেল পাথর নিয়ে আসবেন। রাজস্থানের শীতল মার্বেল পাথরে মোড়ানো হবে আমাদের এই নতুন বাড়ির মেঝে। কি ভাবছেন, একজন সরকারি কর্মকর্তা যিনি কিনা কোনো টাকা ঘুষ নেন না, অবৈধ ইনকাম নেই, তার পক্ষে এত কিছু করা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ আমার বাবার আছে রিসোর্ট বিজনেস, হলিডে পার্ক, শেয়ারের বিজনেস সহ আরো অনেক রকমের বিজনেস। কি ব্যাপার, আপনি এখনো জাননি? না স্যার চলে যাব তো অন্য একটা বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম কি স্যার। আপনি তো খুব সম্ভবত ওই বান্দরবানে পাহাড়ের উপরে একটা রিসোর্ট করতে আছেন, তাই না স্যার? দাদা আপনার আমার কিছুই না, শুধু শুনলাম যে ওইখানে আপনার ওই নগদ ক্যাশের একটু শর্টেজ আছে। ও, তার মানে আপনি আমাকে ঘুষ দিয়ে সেই শর্টেজ কাভার করতে চাচ্ছেন? বসুন। থ্যাংক ইউ স্যার। দেখেন ভাই, ঘুষ খাওয়া হারাম। এই হারাম খাওয়া আমাকে দিয়ে হবে না। স্যার আপনি তো ইফাদ গ্রুপের শেয়ার নিয়েছেন, লক্ষ্মী সন্স হার্ডিন্স কোম্পানির 5,000 শেয়ার নিয়েছেন, তাই না স্যার? হ্যাঁ, ঘুষ খাই না বলে তো শেয়ার নিয়েছি। নগদ টাকা মানে তো ঘুষ। আমিও সেটাই বলছি। ভাইয়া ভাইয়া আমরা যদি আপনার সঙ্গে বান্দরবান রিসোর্টের পার্টনার হই ভাইয়া। আপনি স্যার না বলে আমাকে ভাইয়া বলছেন, এটা কিন্তু আমার ভালো লেগেছে। মানে সবসময় স্যার শুনতে শুনতে না একদম বোর হয়ে যায়। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এটা খুবই স্বাভাবিক। শোনেন ভাই, বান্দরবান পাহাড়ের উপর যে ট্যুরিস্ট জোনটা করবো তার বাজেট কত করেছে জানেন? 100 crore, 100 কোটি টাকা। সেখানে আধুনিক স্থাপত্যের একটা মসজিদ করবো নিয়ত করেছি, তার বাজেট করেছি 5 কোটি টাকা। শুকর আলহামদুলিল্লাহ। ঠান্ডা মার্বেল পাথর দিয়ে
পরিবেশ বান্ধব পদ্ধতিতে মসজিদটা তৈরি হবে, যাতে নামাজ পড়তে ঢুকলে মুসল্লিদের মন দিল একদম ঠান্ডা শীতল হয়ে যায়। তো আপনি যদি চান সেই মসজিদ বাবদ আমাকে 1 কোটি টাকা দিতে পারেন। এই যে জমিটা দেখছেন না, এটা আমাদের জমি। এখানে আমাদের 1 একর জমি আছে, কিন্তু শুনেছি জমিটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। কিছু নিচু বংশের লোকজন জমিটার মালিকানা দাবি করছে, তাই বাবা এখানে একটা মসজিদ নির্মাণ করছেন। একটা সুন্দর ভালো মসজিদ যদি এখানে হয়ে যায়, তাহলে হয়তোবা পবিত্র স্থানে কেউ ঝামেলা করতে আসবে না। বড় ভাই, আপনার ভাইয়া বলে ডাকতে পারছি মানে আমি রিল্যাক্স, নো টেনশন। আমি অলরেডি আপনার লেগা 1 কোটি টাকার চেক সঙ্গে করে নিয়ে আসছি। শুকর আলহামদুলিল্লাহ। ভাইয়ে ভাইয়ে মিল থাকলে আসলে অনেক কিছুই সম্ভব। 1 কোটি টাকার চেক দিলেই যে আপনার সব ট্যাক্স সেভ করে দিব বিষয়টা কিন্তু তা না। তবে আপনি যদি আমার রিসোর্টে পার্টনার হয়েই যান, সেক্ষেত্রে বিষয়টা আমি দেখি। ভাইয়া, এই যে আপনার 1 কোটি টাকার চেক আগামী সপ্তাহের ফার্স্ট ওয়ার্কিং ডেতে ক্যাশ হয়ে যাবে। আমি উজু করেছি নামাজ পড়ব, এই চেক হাতে নিলে আমার উজু নষ্ট হয়ে যাবে। আমি এই যে এখানে চেকটা আছে, চেকটা তুমি আমার অ্যাকাউন্টে জমা দিন, ঠিক আছে? আর নামাজের মশলাটা নামাজের ঘরে দিচ্ছি। ভাই জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজ পড়েই মেম্বার্স কমিটির মিটিংয়ে যাব। আপনি তাহলে এখন যান। ঠিক আছে, পরে কথা হয় না। কি রে বাবা, মম, তোমাকে আমি একটা ছবি দেখাতে চাই। তুই মেয়ে পছন্দ করছিস নাকি? দেখোই না তোমার পছন্দ হয় কিনা। আমার পছন্দ লাগবে না, কোনো অসুবিধা নাই। তুই এক কাজ কর, তুই মেয়েটাকে নিয়ে আয়, সরাসরি আমি ওরে দেখবো, কথা বলবো। আগে দেখোই না মা, এই দেখো। ছাগল? খাসি ছাগল। খাসি ছাগল পছন্দ করছিস তুই? হ্যাঁ মা, মা তুমি জানোই ছাগলটার দাম কত? তুই খাসি ছাগল পছন্দ করছিস? একটা খাসি ছাগল? মা এটা জাতা কোনো ছাগল না, এটা অনেক উচ্চ বংশীয় একটা ছাগল। সরাসরি উজবেকিস্তান থেকে বিমানে চড়ে আমাদের দেশে আসছে। আমি এই ছাগল চাই মা। বাবা, বাবা তোর কি হয়েছে? আমার লক্ষ্মী বাবা এগুলো কথা বলে না। শোন, আমি তোরে সুন্দরী রূপসী রাজকন্যা দেখে মেয়ে এনে দিব, তুই তারে বিয়ে করবি। এই ছাগলের কথা তুই ভুলে যা বাবা, ছাগলের কথা তুই ভুলে যা। না মা, আমি এই ছাগল চাই। তুমি রাজি থাকলেও আমি এই ছাগল নিব, তুমি রাজি না থাকলেও আমি ছাগল নিব। এই ছাগলের দাম 16 লাখ টাকা, যে টাকা দিয়ে 16টা গরু কেনা যায়। কিন্তু আমি 16টা গরু কিনবো না, শুধুমাত্র একটা ছাগল কিনবো তোমার জন্য মা। থাম তুই। ও বাবা, বাবারে আমার, তুই সব কি বলতেছিস? এগুলো কথা বলে না। না মা, এই ছাগল আমার চাই। 24 ঘন্টার মধ্যে আমার এই ছাগল চাই। কি 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 বলে তুমি? এই ছাগল নাকি অতি উচ্চ বংশীয় ছাগল, উজবেকিস্তান থেকে বিমানে চড়ে এই দেশে আসছে। তুমি বলছো রুমের বিয়ে করার জন্য উচ্চ বংশীয় ছাগল পছন্দ করেছে? আমার ছেলের আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি। বাপের পাপের ফল এখন ছেলের উপরে। তোমার উপরে মানুষের যত অভিশাপ, তার সব কিছুর শাস্তি এখন আল্লাহ আমার ছেলেটার উপর দিয়ে নিতেছে। তোমার কাছে আমি 2 হাত মিনতি করে অনুরোধ করতেছি, এই ঘুষ খাওয়া চাকরিটা তুমি ছাড়ো। আমাদের তো অনেক সম্পত্তি আছে, এত সম্পত্তি দিয়ে তুমি কি করবা? ছেলেটার কাছে মিথ্যা কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাইতেছি। ও ছোটবেলা থেকে জানে ওর বাবা একজন সৎ লোক। কোটি কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ থাকলেও ওর বাবা কোনোদিন ঘুষ খায় নাই। ওর বাবা একজন সৎ মানুষ। তোমার কাছে রিকোয়েস্ট করি, তুমি ঘুষ খাওয়া চাকরিটা ছাড়ো, আমার কথাটা শোনো। গো লেফট, গো লেফট, অ্যাটাক, ইয়েস, গুড 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 গুড, গো লেফট, গো লেফট, লেফট লেফট, ইয়েস, অ্যাটাক 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 অ্যাটাক। বাবা রোমেন, বাবা ডোন্ট ডিস্টার্ব মি, আমি গেম খেলতেছি। গো তোমার লেফট। মা যা বলেছে তা কি সত্যি? ও হ্যাঁ হ্যাঁ বাবা, আমাকে তোমার 14 লাখ টাকা দিতে হবে, ইটস আর্জেন্ট। কি
হ্যাঁ বাবা, আমার ওকে দেখে দারুণ পছন্দ হয়েছে, নিদারুণ পছন্দ হয়েছে। আই থিঙ্ক তোমার দেখলে অনেক পছন্দ হবে। তার আমি দেখাচ্ছি, এই দেখো ওর ছবি। আমি ওকে চশমা পরিয়ে ছবি তুলেছি। অনেক উচ্চবংশীয় তো, সরাসরি উজবেকিস্তান থেকে বিমানে চলে এসেছে। ওকে এক নজর দেখে আমার যা পছন্দ হয়েছে না বাবা, অনেক পছন্দ হয়েছে। মানে আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না, এত পছন্দ হয়েছে, মানে হেভি। আমি ওকে দেখার সাথে সাথে আমার ক্রেডিট কার্ড থেকে 2 লাখ টাকা অলরেডি অ্যাডভান্স বুকিং করে এসেছি। আর দাম 16 লাখ টাকা। এখন তুমি আমাকে বাকি 14 লাখ টাকা দিলে আমি ওকে বাড়িতে নিয়ে আসতে পারবো। তোকে পিটিয়ে তোর হাড্ডি মাংস আমি এক করে ফেলবো। সব পাগলের বাচ্চা পাগল। লাঠিটা কোথায়? লাঠি। মা, ও মা, 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 কি হয়েছে? বাবা পাগল হয়ে গেছে মা। চুপ! তোর বাবা পাগল হবে কেন? আরে হ্যাঁ, বাবা পাগল হয়ে গেছে। তুমি তাহলে পাগলের ঘরেতে পাঠানোর ব্যবস্থা করো। এই পাগলের বাচ্চা পাগল, বের হয়, বের হয়, কিন্তু বের হয় বলছি। এই, তুমি পাগল? পাগলের বাচ্চা বলে কিনা উচ্চবংশীয় ছাগল দেখেই পছন্দ হয়ে গেছে। অবশ্যই পছন্দ হয়েছে, উজবেকিস্তানের উচ্চবংশীয় ছাগল। তুমি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে তোমার। পাগলের বাচ্চাটাকে যে এখন আমি কি করব? বলছি না মা তোমারে, বলছি না পুরো পাগল হয়ে গেছে। দেখো কত অবলীলে নিজের বাচ্চারে পাগলের বাচ্চা বলতেছে। তুমি শুনছো তো, নিজের কানে শুনছো? এই দিকে আয় পাগলের বাচ্চা, তোকে আমি আজকে একদম শেষ করে ফেলবো। আয় বলছি। ফুল ম্যাড, পুরাই পাগল হয়ে গেছে। মা তোমাকে আমি ক্লিয়ার করে বলতেছি, শোনো, আমার পছন্দের ছাগল নিয়ে আমি একটাও আজে বাজে কথা শুনবো না। সে যতই পাগল হোক তারা মানা করো, সে যেন আমার ছাগল নিয়ে এরকম কথা না বলে, একদম না। 2 লাখ টাকা অ্যাডভান্স দিছি, আরো 14 লাখ টাকা দিতে হবে, দিতেই হবে মা। এটা আমার উচ্চবংশীয় উজবেক ছাগল, এই ছাগল আমার চাই। এই, তুমি কি বুঝে, কি মনে করে তুমি ওরে পাগলের বাচ্চা বললা? অবশ্যই সে একটা পাগলের বাচ্চা। তা না হলে এরকম রুচির দুর্ভিক্ষ হবে কিসের জন্য? এরকম বিকৃত রুচির মন মানুষের কেন তৈরি হবে? 4.5 কোটি টাকা ট্যাক্স আসে, 1,35,00,000 টাকা। স্যার রেমিটেন্সের টাকা তো ট্যাক্স ফ্রি। এটা যদি রেমিটেন্সের টাকা হতো তাহলে ট্যাক্স ধরা হতো না। স্যার রেমিটেন্সের টাকা হিসেবে ব্যাংকের সব কাগজপত্র সাবমিট করা হয়েছে। খাবেন মিয়া, ফাইলামি করেন আমার সাথে, ফাইলামি। জি আমার জীবনে ফাজিল লোক একটা। রেমিটেন্সের টাকা বলতে আসছে 4 বছর পরে না? 4.5 কোটি টাকা 4 বছর পরে রেমিটেন্সের টাকা হয়ে গেল। সরি স্যার, আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি কোনো অপরাধী। আপনি অপরাধী না? স্যার আমি নিজ থেকে আমার ভাই ট্যাক্স ফাইল ওপেন করেছি, রেমিটেন্সের টাকা ফাইলে দেখাইছি, আর আপনি আমার অপরাধী বলতেছেন? জাস্ট শাট আপ। ফালতু লোক, ফাজিল লোক। সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার ধান্দা করার জায়গা পানা না। 4.5 কোটি টাকা ট্যাক্স আসে, 1,35,00,000 টাকা। 1,35,00,000 টাকা ট্যাক্স জমা দিবেন, তারপর আমার সঙ্গে কথা বলবেন। জানেন কেন? রেমিটেন্সের টাকায় তো দেশের কল্যাণ হয়েছে স্যার, আর উনি উনের পুরো টাকাটা গরিব ছেলে মেয়েদের শিক্ষার পেছনে খরচ করতে বলেছেন। আর এখন আপনি এসব কি বলতেছেন স্যার? এই ফলস লেকচার অন্য জায়গায় দেবেন। এই যে দেশে এত উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এই যে পদ্মা ব্রিজ, মেট্রো রেল, 4 লেন, এক্সপ্রেসওয়ে, নদীর নিচ দিয়ে রাস্তা, আন্ডারপাস, এই যে সাধারণ জনগণকে এত সুবিধা দেওয়া হচ্ছে, এত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, আমরা রাজস্ব বিভাগ থেকে প্রপারলি কর আদায় করছি বলে এটা সম্ভব হচ্ছে। আমাদের এখানে 1 পয়সাও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রপার ট্যাক্স প্রপারলি জমা না দিলে আপনার নামে মামলা হবে। সেই মামলায় শুধু অর্থদণ্ড না, জেলও হতে পারে। কথাটা মাথায় রাখবেন। বিশ্বাস করেন ভাই, আমার ভাইয়ের ওই অ্যাকাউন্টে আর মাত্র 13 লাখ টাকা আছে। বাকি সব টাকা ওই গরিব ছেলে মেয়েদের প্রকল্পের পেছনে ব্যয় হয়ে গেছে। বলেন কি, মাত্র 13 লাখ টাকা? বিশ্বাস যদি না হয় আমি ব্যাংকের স্টেটমেন্ট তুলে দিতেছি, আপনি দেখেন। না না না, তার কোনো দরকার নাই। আপনার মতো একটা মানুষ যে মিথ্যা কথা বলবেন না, চেহারা দেখলেই বোঝা যায়। উনি বারবার একটা কথাই বলতেছেন, যেই বছর রেমিটেন্স আসছে সেই বছরের ফাইলে আমি কেন টাকাটা দেখাই নাই। কিন্তু সেই বছর তো আমার ভাইয়ের নামে কোনো ইনকাম ট্যাক্স ফাইলই ছিল না। আমি নিজের ইচ্ছায় গত বছর ভাইয়ের নামে ট্যাক্স ফাইল ওপেন করেছি। এখন আমি যদি ইনকাম ট্যাক্স এই টাকাটা না দেখাইতাম তাহলে কি হইতো বলেন তো ভাই? না 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 না, আপনি তো ঠিক কাজ করছেন। আপনি একজন জেনুইন খাঁটি মানুষ। 2টা পূর্ণ কাজ করছেন ভাই। দেশে বৈধ পথে রেমিটেন্স আনছেন, আবার সেই টাকায় গরিব ছেলে মেয়েদের কাজে লাগাইছেন। আমি আপনার জন্য কাজ করব ভাই, কথা দিতেছি। আপনি যাতে কোনো বিপদে পড়তে না হয়, কোনো ঝামেলায় পড়তে না হয়, ওইটা আমি দেখব। কোনো সমস্যা নাই, আপনার জন্য আমি কাজ করব। আসেন, বুকে বুক মিলাই। 13 লাখ টাকা মাত্র? স্যার ব্যাংকে এখন 13 লাখ টাকাই আছে।
আপনি অনুমতি দিলে আমি বলবো টাকাটা উঠায় নিয়ে আসার জন্য। আমি তো ট্যাক্স বসিয়ে দিয়েছি 1,35,00,000 টাকা। স্যার এটা আপনিও জানেন আমিও জানি, রেমিটেন্সের টাকায় কোনো ট্যাক্স হয় না। যেই বছর রেমিটেন্সটা আসছে সেই বছর দেখায় নাই, ভুলের মধ্যে এটাই করছে, বোঝে নাই যে ট্যাক্স ফাইলে ওই বছরই এটা দেখাইতে হইব। এখন যদি স্যার এই বিষয়টা নিয়ে এনবিআর চেয়ারম্যান অথবা মন্ত্রী মিনিস্টারের বা উচ্চপদস্থ কারো কাছে যায়, তাহলে তো সাথে সাথেই ট্যাক্স বাতিল হয়ে যাব। হয়েছে, আমি সব কিছু জানি, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আচ্ছা শোনো, ওই যে আমি আগামী মাসে তোমার বড় বোনকে নিয়ে উমরা হজে যাব। তুমি এক কাজ করো, হোটেল বুকিং আর এয়ার টিকিট বাবদ ওখানে 12 লাখ টাকা জমা দিয়ে দাও, আর বাকি 1 লাখ টাকা রুমেলের অ্যাকাউন্টে জমা দিয়ে দাও। স্যার এইবার আমার 1 লাখ টাকা দিয়েন। তোমার 5% বাবদ 65,000 টাকা হয়, সেটা আমি অন্য জায়গা থেকে দিয়ে দিব। এখন আমি যেটা করতে বলেছি তুমি সেটাকে করে গিয়ে যাও। জি স্যার। ওয়াও, কি সৌভাগ্য আমার! আজকে আমাকে না জানিয়ে আমার বাড়িতে তোমার পা পড়লো। উমরা হজের জন্য টাকা পাঠিয়েছি, রেডি হয়ে যাও। আল্লাহ চাহে তো আগামী মাসে আমরা কাবা শরীফ যাব। আমি যদি তোমার নামে একটা মামলা দিই, তাহলে তোমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো বদরুল? আমি কি বললাম আর তার উত্তরে তুমি কি বললে? আমি মামলা এতদিন দেইনি বলে যে এখন মামলা দেব না, এইটা ভাবার কোনো অবকাশ নাই বদরুল। আমার মনে হচ্ছে এখন মামলাটা দিয়েই দিব। আচ্ছা তুমি যদি সবসময় এরকম হুমকির মধ্যে রাখো তাহলে আমার কেমন লাগে বউ? থাপড়ায় এত নাক মুখ চোখ সব থোতা করে তোর মুখের জিওগ্রাফি আমি যদি পাল্টায় দিতে পারতাম, তাহলে আমার অনেক শান্তি হইত। একটা বদমাস, একটা লুচ্চা, একটা লাফাঙ্গা, একটা নাছর, একটা নচ্ছার, লেচুদাস, রেজামাল, লুচ্চা, লুজ ক্যারেক্টারে কাণ্ডারি তুই বাড়িতে 2টা বউ থাকার পর এই বয়সে হোটেলে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করিস, থাইল্যান্ডের পাতায় যাস। লুচ্চামি তোর বন্ধই হয় না, আইনচোদ খানকনির পোলা। তোমার এটা মুখ না নোংরা কথার ফ্যাক্টরি? কি এটা? এই তোর এইডস হয় না কেন রে? হ্যাঁ, আল্লাহ তাআলা তোর এইচআইভি পজিটিভ করে না কেন? স্বামীর মনে কষ্ট দেয়া আর আল্লাহর মনে কষ্ট দেয়া এক সমান, এটা ধর্মের বিধান বউ। ইয়া আল্লাহ ইয়া মাবুদ, তোমার বিধান নিয়ে তামসা করা এই লোকটারে তুমি এইডস না দাও, অন্তত ওর পুরুষাঙ্গে ক্যান্সার দাও। তোমার কাছে এই মর্মে আমি আকুল আবেদন জানাইতাছি মাবুদ, তুমি আমার স্বামীর স্বামিত্বের নাশ সর্বনাশ করে একদম ধ্বংস করে ওরে তামা বানায় দাও। আমি তোমার স্বামী, স্ত্রী হয়ে এভাবে স্বামীর নামে সর্বনাশা গজব চাওয়া আল্লাহ সইবে না বউ। আমি তোর বউ না, যা এখন। আমি সব ছেড়ে দিই, তোমাকে নিয়ে হজ করার পরে আমি মুক্ত মানুষ হয়ে যাব। কেন তোর ছোট বউকে হজে নিবি না? যা বলছো, এভাবে স্বামীকে পৃথক করে না বউ, আল্লাহ গুনাহ দিবে। চল আমরা হজে যাই, হজে গিয়ে তওবা করে আসি। ঘুষের টাকায় হজ করবি, মক্কায় হিলটন হোটেলে থাকবি, কি নিয়ত রে তোর? হজে গিয়ে আল্লাহ দরবারে তওবা করব বললাম তো। আমি তোর নামে মামলা দিব কেন জানিস? আমাকে না জানায় আরেকটা যে বিয়ে করছিস সেই জন্য না, কিন্তু আমি তোর নামে মামলা দিব তোর অবৈধ ঘুষ আর দুর্নীতির জন্য। রেডি থাকিস তুই, আইনচোদ খানকনির পোলা। আমার নামে কি মামলা দিবে তুমি? আমার টাকা পয়সা সব তোমার কাছে, রিসোর্টের মালিক তুমি, ফ্ল্যাটের মালিক তুমি, প্লটের মালিক তুমি, শেয়ার বন্ডের মালিক তুমি, আমার যা কিছু আছে সব কিছুর মালিক তুমি। এইবার যে তুমি জনপ্রতিনিধি হয়েছো সেটা আমার টাকা, আমার প্রভাবে। শুধু আমার 2 ছেলে মেয়ের বাবা তুমি, বিদেশে ওরা কষ্ট পাবে, না হলে কবে তোর মুখটা হা করে তোর মুখে আমি পেচ্ছাপ করে দিতাম। আইনচোদ খানকনির পোলা। তোমার মুখটা একেবারে নর্দমার ডাস্টবিন হয়ে গেছে। একটা জনপ্রতিনিধি হয়ে একটা আমলার বউ হয়ে ধর তোর আমলা, আমলা আসছে। আমরা কাঠের ঠেকি তুই ভাবলি কি করে তোর সাথে আমি হজে যাব? একটা নষ্ট নচ্ছাড় খবিস, ইন্টারন্যাশনাল খবিস তুই, আন্তর্জাতিক মানের খাটাস। আচ্ছা ঠিক আছে, তুমি হজে যাবে না, তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। যাব। বান্দরবনের ট্যুরিস্ট জোনের 51% তুমি আমার নামে লিখে দিবা, সেই কাগজপত্র রেডি করো। এত আজে বাজে কথা, এত নোংরা গালাগাল দেওয়ার পর এখন আবার এই কথা বলছো? এখন যদি বান্দরবন ট্যুরিস্ট জোনের 51% তুমি আমাকে না দাও, তাহলে আগে যা যা বলছি সব ঠিক। মামলা আমি করব, মামলার জন্য রেডি হও। এখন ডিসিশন তোমার, তুমি কি করবা?
নিউ ইয়র্কের নতুন বাড়িটা কেনার জন্য $22 লক্ষ পাঠাতে হবে গো। হুন্ডির লোককে আমি বলে রেখেছি। টেবিলে এসো, খেতে দিচ্ছি। কি হলো, এসো। রাগ করেছো? তুমি তো জানোই হুট করে আমার রাগটা মাথায় চেপে বসে। আহা, বললাম তো লাভ ইউ জান, লাভ ইউ তো, লাভ ইউ না? আপু, আমার পছন্দের ছাগলটা আনতে যেতে হবে তো, টাকা তো এখনো দিলে না। এই পাগলের বাচ্চা পাগল, তোকে আমি পাগলা রোদে ভর্তি করবো। কেন আব্বু, কেন তুমি আমাকে বারবার পাগলের বাচ্চা বলছো? আমি তোমাকে নিয়ে কত গর্ব করি যে আমার আব্বু ঘুষ খায় না, দুর্নীতি করে না। কোটি কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমার আব্বুর 1 টাকা অবৈধ ইনকাম নেই। নিজের সরকারি চাকরির টাকায় বড় বিজনেস দাঁড় করিয়েছে আমার যে আব্বু, আমার সকল শখ আহ্লাদ পূরণ করে এসেছে আমার যে আব্বু, তার হঠাৎ করে কি হলো? আমার কিচ্ছু হয়নি, কিন্তু তুই কেন পাগল হয়েছিস সেটাই আমি ভাবছি। ও মাই গড আব্বু, আমি পাগল হই নাই। আমি একটা উচ্চ বংশীয় ছাগল পছন্দ করেছি। উজবেকিস্তান থেকে আসে এই ছাগলের 14 গোষ্ঠীর পরিচয় আছে। তোমার নিজেরই তো বাপদাদার পরিচয়ের পরে আর ইতিহাস নেই, কিন্তু আমার এই ছাগলের দাদা বাপ মা, তার দাদার বাপ মা, তার দাদার বাপ মা, মোট কথা 14 গোষ্ঠীর পরিচয় আছে। তাহলে একবার ভেবে দেখো কত বড় উচ্চ বংশীয় ছাগল। একটা মার মার কাট কাট ধামাকা ছাগল সে। আর খাসি ছাগল হওয়ার কারণে তার বংশের সর্বশেষ প্রতিনিধি সে। আল্লাহ আমার নসিব এই খাসি ছাগলটা রেখেছে বলেই তো আমি সেটা পাচ্ছি। ও কি বলতেছো তুমি শুনতেছো? এরপর তুমি চুপ করে থাকবে? বাবারে, আমি তোরে আরো উচ্চ বংশীয় মেয়ের সাথে বিয়ে দিব। তুই মাথাটা ঠান্ডা কর। আমি তোরে উচ্চ বংশীয় সুন্দরী রূপসী রাজকন্যা মেয়ে দেখে বিয়ে দিব। বাবারে, তুই এই বংশীয় ছাগল খাসির কথা ভুলে যা। না মা, এই ছাগল খাসিকে আমার পক্ষে ভোলা সম্ভব না। আমাকে তুমি মাফ করো, ওইটা আমি তোমাদেরকে উপহার দিব। আমার এই উপহার দরকার নাই, এই উপহার আমাদের দরকার নাই। শোন বাবা, আমি তোরে ধার্মিক বংশীয় সুন্দরী রাজকন্যা মেয়ে দেখে তোকে বিয়ে দিব। তুই বুঝিস না কেন? এই পাগলের বাচ্চা পাগল, এই খাসির সঙ্গে তোর বিয়ে পড়াবে কে? কোন কাজী, কোন কোণে বিয়ে হবে? এই খাসি তুই কিভাবে বিয়ে করবি? বিয়ে করব? ও মাই গড, নো নো নো! আমি তো বিয়ে করার জন্য ছাগলটা অর্ডার করিনি, আমি কোরবানি দেওয়ার জন্য ছাগলটা অর্ডার করেছি বাবা। আচ্ছা বাবা, তোমার মনে আছে না গত বছর আমরা 6টা পশু কোরবানি দিয়েছিলাম? এবার 7টা কোরবানি দিব। তার মধ্যে এই উচ্চবংশীয় উজবেক ছাগলটাই হচ্ছে মেইন, মানে চিফ কোরবান। মেয়ে ভাই, আপনার আমার যে অবস্থা, আপনার বন্ধুকের একই অবস্থা। ওই চাই দেখেন, আসলে সারা বাংলাদেশের মানুষের একই অবস্থা। সবাই এখন উচ্চ বংশ ছাগল নিয়ে আলোচনা করতে আসছে। 16 লাখ টাকার ছাগল। এই হলার বাপকে জানোস নি? কিরে আমি হবে? কে আবার? বদরুল আমিন। ওমর খোদা, বাটপার তো পুরো ধরা খাই গেছে। আল্লাহ তাআলা কত বড় বাটপার! ঘুষের টাকা হজ করে, ঘুষের টাকা মসজিদ বানায়, ঘুষের টাকা শত শত কোটি টাকার সম্পদ করে, এরপরে বলে ঘুষ হারাম। এ ভাই, আচ্ছা কয় তারিখ? আজকে 10 তারিখ। ও আল্লাহ, আগামীকালের ডেটে বদরুল আমিনে চেক দিছিলাম, আগামীকাল ক্যাশ হওয়ার কথা। অনেক ক্যান্সেল কর। ও আল্লাহ, উনি ব্যাংকে ফোন করতে আসছি। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না, কি বলেন? আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনার স্যালারি সিট এখন আমার হাতে। আপনি প্রতি মাসে বেতন পান বেসিক 70,000, হাউস রেন্ট 34, গাড়ি বাবদ 50, ফ্ল্যাট ভর্তুকি 30, মেডিকেল 1500, আরও আছে আপ্যায়ন 7000। এছাড়া বিভিন্ন সভা সেমিনার লেকচার থেকেও মাসে প্রায় আরও লাখখানিক টাকার মতো আপনার ঘরে আসে। সব মিলে মাসিক বেতন কম বেশি 3 লাখ টাকা। সেখানে আপনার ছেলে গত বছর কোরবানির জন্য 4টা গরু 2টা ছাগল মিলে 60 লাখ টাকার পশু কিনেছিল। এবার কুরবানিতে সে একটা ছাগলই কিনেছে 16 লাখ টাকা দিয়ে। কুরবানির জন্য আরো 60 লাখ টাকার গরু বুকিং দিয়েছে বলে শোনা যাচ্ছে। আপনার সম্পত্তির যে হিসাব আমরা পেয়েছি, তাতে করে সেটা 100 কোটিও ছাড়িয়ে যাবে। দেখেন, আপনার কথার আগামাথা আমি কিছু বুঝতে পারছি না। বিষয়টা আমি বুঝি, তারপর আপনার সঙ্গে কথা বলি। আমি রাখি। মরিয়ম, তোমার ছেলে তোমার সর্বনাশ করে দিয়েছে।
এখন যদি দুদক তদন্তে নামে আবার কি হবে? আমার সহজ সরল ভালো ছেলেটা না বুঝে সরল মনে ফেসবুকে একটা পোস্ট করেছে, আমাকে খুশি করার জন্য করেছে। এটা নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটে যাবে এটা তো কেউ বুঝতে পারে নাই। বারবার ফোন আসছে, সাংবাদিক ফোন করছে, এই ফোন করছে, সে ফোন করছে। আমি যে কি উত্তর দেবো আমি কিছু বুঝতে পারছি না। আমি যে এখন কি করবো? এক কাজ করি, আমি ফোনটা বন্ধ করে দিই। শোনো, আমি বাইরে যাচ্ছি, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি এখন চাই। আব্বু, আব্বু, ফেসবুকে আমার পোস্ট নিয়ে তো রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে, মহা ভাইরাল হয়ে গেছে। তুমি জানো এইবারের কোরবানিতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ছাগলটা আমি বুকিং দিয়েছি। ও আমার কি যে ভালো লাগছে না, আই এম ফিলিং সো গ্রেট। আব্বু মারলো কেন আমাকে? জি, উনি আমার স্বামী। না না, রুমের নামে আমাদের কোনো সন্তান নেই। আমাদের দুটো সন্তান, একটি ছেলে একটি মেয়ে। ওরা দুজনেই আমেরিকা প্রবাসী। দেখুন, এই বিষয়ে আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না। আমি পরে কথা বলছি। হ্যাঁ, এই আইনজো, থানকনের পোলা, তোর কুকীর্তির জন্য, তোর ছেলের কুকীর্তির জন্য আমাকে জবাবদিহি করতে হয়। রাখ। বউ, আমি মনে হয় বড় বিপদে পড়ে গেছি। তুমি আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। ওঠো। আমি সব বুঝতে পেরেছি, আমার কথা শোনো। জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড থিওরিতে যাও, সব অস্বীকার করো। এছাড়া বাঁচার কোনো উপায় নেই তোমার। দ্বিতীয় সংসার বলতে কিছুই নাই। তোমার এক ছেলে এক মেয়ে, দুজনই প্রবাসী। আর যা কিছু আছে এই সব তোমার ট্যাক্স ফাইলে উল্লেখ করা আছে। ঘুষের টাকায় তুমি কোনো কিছু করো নাই। আর ব্যবসা বাণিজ্য এই সব কিছু আমার ট্যাক্স ফাইলে দেখানো আছে। ওকে? কিন্তু আম্মু, আমি তো জানতাম আব্বু ঘুষ খায় না। আমাদের বাড়ি গাড়ি সব সম্পত্তি আব্বুর ব্যবসার টাকায়। আমি সবসময় আব্বুকে নিয়ে গর্ব করি, বলি যে আমার আব্বু ঘুষ খায় না। কোটি কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমার আব্বু নিজেকে সৎ রেখেছেন। সে আমার একজন আদর্শ পিতা। তাহলে আমরা কেন এখন সমস্যায় পড়তে যাব মা? কি হলো আম্মু, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি যদি বুঝতাম আম্মু যে আমার পোস্টের জন্য আব্বুর ক্ষতি হবে, তাহলে তো আমি পোস্টটা দিতাম না আম্মু। গত বছর কোরবানিতেও তো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। হ্যালো, কে? শোনো, আমার ফোন বন্ধ, খুব জরুরি দরকার হলে এই নাম্বারে ফোন দিবা। আর রুমেরকে বলবা কোনোভাবেই যেন সে স্বীকার না করে আমি তার বাবা। ওর ফেসবুক থেকে আমার যত ছবি আছে সরাইতে বলো, এক্ষুনি সরাইতে বলো, এক্ষুনি। তুমি এখন বড় বাসায় না? আমি কোথায় এইটা নিয়ে একটাও প্রশ্ন করবা না। আমি নাই, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনো না, ব্যাস। আমারে তুমি না চিনতে পারো, আমি তো তোমারে চিনি। তোমার সন্তানের মা আমি। শাট আপ! আল্লাহর রাস্তায় চুপ থাকো, এখন বাঁচতে হবে। শোনা যাচ্ছে দুদক আমার নামে তদন্ত ডাকবে। সরকারি তদন্ত আমার পক্ষে যাবে না, চারদিকে আমার শত্রুতে ভরা। তুমি চলে আসো দয়া করে। আমার ছেলেটার খুব মন খারাপ। ও ছোটবেলা থেকে জেনে আসছে ওর বাবা একজন আদর্শবান বাবা। ওর বাবা ঘুষ খায় না, দুর্নীতি করে না। আর এখন তুই চুপ কর। আমি ওর বাপ না, ও আমার ছেলে না। এইটা এখন থিওরি, এর বাইরে কোনো থিওরি নাই। বাঁচার এইটা একমাত্র উপায়। আমার কথাটা তুমি শোনো, তুমি এক্ষুনি বাসায় চলে আসো। আমি জানামাজে বৈশাখ 2 হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতেছি। আল্লাহ যদি সহায় থাকে আমাদের কিচ্ছু হবে না। আল্লাহ সহায় হয়েছে। আল্লাহ তোমার ছেলেরে দিয়ে ফেসবুকে পোস্ট মারাইছে। আর এখন এই ফেসবুকের পোস্টের কারণে আমার জীবন, আমার লাইফ, আমার সারা জীবনের ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেতেছে। আমার একটাই কথা, তোমার সঙ্গে কেউ যোগাযোগ করলে তুমি বলবা বদরুল আমিন নামে তুমি কাউকে চেনো না। তোমার ছেলের বাপ বদরুল আমিন না, ব্যাস। ছেলেকে নিয়ে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার তুমি মাফ করো। আমি তোরে খুন করবো। এখন রাগের সময় না, মাথাটা ঠান্ডা করো। আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমাদের যত সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, তুমি সরকারের কাছে জমা দিয়ে দাও। একটা জীবন বাঁচার জন্য তো এত কিছুর দরকার নাই। এত সম্পদ দিয়ে আমরা কি করব? মাথা গোজার ঠাই আর ভাত কাপড়, এইটা হলেই তো চলে।
পরকালেও তো একটা জীবন আছে, সেখানে তুমি কি জবাব দিবা বলো? আই শোনো, এফটিভিকে ফোন করেছি, কালকে সকালে সাংবাদিক আসবে, যা যা বলার সাংবাদিককে সব কালকে খুলে বলবে, ঠিক আছে? আপনি বলছেন রুমেল আপনার ছেলে নয়? না, রুমেল নামে আমি কাউকে চিনি না। ফেসবুকে ছাগলের পোস্ট, ছাগলের ছবি ভাইরাল হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি সেখানে আমাকে জড়ানো হয়েছে। এই রুবেলকে আমি চিনি না, এই রুবেল আমার ছেলে না। আপনার কি মনে হয় আপনাকে নিয়ে কেন এমন মিথ্যা ছড়ানো হবে? আমি একজন সরকারি কর্মকর্তা। নানান সময়ে নানান মানুষ আমার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আসে। লিগেল হলে আমি সুযোগ সুবিধা দিতে পারি, আর লিগেল না হলে সুযোগ সুবিধা দিতে পারি না। তখন তারা আমার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে থাকে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা সেরকম চক্রান্ত। তার মানে আপনি বলতে চাচ্ছেন উজবেকিস্তানের উচ্চ বংশীয় ছাগল কুরবানি দেওয়ার কথা বলে যে ভাইরাল হয়েছে রুমেল, সে আপনার ছেলে নয়? আমার পাশে তো আমার স্ত্রী আছে, আপনি ওনাকেই জিজ্ঞেস করুন। আসলে আমাদের দুটোই সন্তান, দুজনই আমেরিকা প্রবাসী। বড় ছেলে ইফাত রহমান আর ছোট মেয়ে হচ্ছে লায়লা কানিজ। আলহামদুলিল্লাহ, আমার দুই ছেলে মেয়েই আমেরিকায় প্রতিষ্ঠিত। ওরা সুখী পরিবারের সন্তান, দুজনেই ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার ছেলের বউ তাজাকিস্তানে। 95% মুসলমানের দেশ তাজাকিস্তানে হিজাব পরা নিষিদ্ধ হলেও আমার ছেলের বউ আমেরিকাতে হিজাব পরে। আর আমার মেয়ের জামাই ব্রাহ্মণবাড়িয়া, বিশিষ্ট খাদিম পরিবারের সন্তান। চারিদিকে আলোচনা হচ্ছে আপনার শত কোটি টাকার সম্পদ, দামি দামি গাড়ি, বাড়ি, রিসোর্ট। এত সম্পত্তির উৎস কি? আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি এটার ব্যাখ্যা কিভাবে দিবেন? দেখেন, একজন সৎ আদর্শবান সরকারি কর্মকর্তা হিসেবে সবই আমার ট্যাক্স ফাইলে দেখানো আছে। আমার স্ত্রীরও ব্যবসা আছে, আমি সেই ব্যবসা তো আমার ব্যবসা বলে চালানো ঠিক না। আমাদের সমস্ত সম্পত্তি, যত টাকা পয়সা, যা কিছুই আছে সব কিছু আমাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা আছে। আমরা এই বিষয় নিয়ে কোনো রকম অবহেলা করতে চাই না। মা, ও মা, আব্বু কেন বললো আমি তার ছেলে না? আমি কি তোমাদের ছেলে না মা? চুপ কর বাবা, উপরে তো আল্লাহ একজন আছে, উনি তো সব দেখতেছে, উনি সব বিচার করবে। আমি আব্বুর সাথে কথা বলবো মা। আব্বু কেন বললো আমি তার ছেলে না? আমি আব্বুর সাথে কথা বলবো মা। আল্লাহর ওয়াস্তে তুই চুপ কর বাপ, আল্লাহর দোহাই লাগে, তুই থাম। আমি ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি, আমার আব্বু ঘুষ খায় না। সে একজন সৎ সরকারি কর্মকর্তা। আমাদের যত সম্পদ সব তার ব্যবসার হালাল টাকায় হয়েছে। তাইলে কেন এখন আব্বু, আম্মু গো, আমি কি আব্বুর ছেলে না? তুই চুপ কর বাবা। রুমেল, রুমেল, তুই তো জ্বরে পড়ে যেতেছিস, তোর কি হয়েছে? জ্বরে তো তোর গা পুড়ে যাচ্ছে বাবা। আল্লাহ গো, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মফিজ এগ্রো থেকে বলছিলাম। মিস্টার রুমেল আমি আমাদের কাছে একটা উজবেক ছাগল খাসি অর্ডার করেছেন, আজকে সেটা তার ডেলিভারি নেওয়ার কথা। ওই ছাগল সে নিবে না, ছাগল আপনারা অন্য জায়গায় বিক্রি করে দেন। কিন্তু উনি ছাগল বাবদ আমাদের 2 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে। ওই টাকার প্রতি আমাদের কোনো দাবি নাই, আমাদের ছাগল লাগবে না। আমার ছেলেটা অনেক অসুস্থ, পারলে আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। কোনো টাকা পয়সা, গরু ছাগল কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না আমার। আম্মু গো, আব্বু কোথায়? আমি আব্বুরে জিজ্ঞাসা করবো সে কেন বললো আমি তার ছেলে না। রুমেল, বাবা, ও বাবা, তোর কি হয়েছে রুমেল? ও বাবা, বাবা তুই কথা বল, ও কথা বল। আপা, আমার ছেলেটা অনেক অসুস্থ। নো আপা, আই এম নট ইওর আপা। দরজা খুলে দিয়েছি বলে এই না যে ভেতরে ঢুকতে হবে। গেট আউট। আমার ছেলেটা জ্বরে পুড়ে যাইতেছে, জ্বরের ঘরে সারাক্ষণ মুখে একটাই কথা, ও কি ওর বাবার ছেলে না? ওর বাবার একটু ডাকেন, ওর বাবারে ডাকেন, বলেন ছেলেটার সাথে একটাবার দেখা করতে। আমি বলেছি গেট আউট। আপনার কাছে একটা অসহায় সন্তানের মা হয়ে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ।
প্লিজ আপা, আমার ছেলেটা মরে যাবে, আমার ছেলেটা বাঁচবে না। Again I tell you, I'm not your appa. Just get lost. আপনি আমার আপা না, আপনি আমার ধর্মের বোন। আপনার দুটো পায়ে ধরি, আমার ছেলেটার ওর বাপের সাথে একবার দেখা করতে দেন। ওর বাপের সাথে দেখা না করলে আমার ছেলেটা মারা যাবে আপা। আমি বলেছি আমি তোমার আপা না। I say just get lost. আপনার কাছে আমি রিকোয়েস্ট করি, আমার ছেলেটা বাঁচবে না, ওর বাবার সাথে একটাবার দেখা করতে দেন আপা, প্লিজ। ছাড়ো। প্রিয় ভাই, আমার ছেলেটা হাসপাতালে। কি ছেলের কাছে যেতে ইচ্ছে করছে? যাও, আমার কোনো সমস্যা নেই। শুধু একটা প্রেস কনফারেন্স করব জাস্ট। যাবে? আমি যাব না, আমি যাব না শুভ না। গুড। ভাইয়া, আহা আদিস কেন, শান্ত শান্ত। হ্যাঁ আমি আছি তো। তুই আমার বোনের মতো, তুই আমার কথা জামাটারে বিয়ে করছিস। বদল আমি ছাড়বো না, দেখা ছাড়বো। আহা আবার কাঁদে। বললাম তো ওর চিকিৎসা ঠিক মতো হইতেছে। আমি ডক্টরের সাথে কথা বলছি, কোনো অসুবিধা নেই, চিন্তা করিস না। প্রয়োজন ওর বিদেশ নিয়ে যাবো। গভর্নমেন্ট হাই অথরিটির সাথে কথা হয়েছে আমার। বদলকে ছাড়া হবে না, কঠিন শাস্তি হবে, আর দেখে নেব আমি। আর কোনো প্রয়োজন হলে আমার বলিস। আহা বললাম তো ওর চিকিৎসা ঠিক মতো হবে, কোনো সমস্যা নেই। কি বলেন লিডার? হ্যাঁ, রুবেলের মা সম্পর্কে আমার কাজিন, ওর নাম মরিয়ম সুলতানা। বদরুল আমিরের সাথে ওর বিয়েটা আমি দিয়েছিলাম, যদিও বদরুল এই বিয়ে নিয়ে প্রতারণা করছে। যাও, সেটা অন্য প্রসঙ্গ, অন্য বিষয়। আসল কথা হলো রুবেল খুব আবেগের মধ্যে দিয়ে বড় একটা ছেলে তো, জগতের ভালো মন্দ কেউ ঠিক বোঝে না। যেই ছেলে তার বাবাকে সবচেয়ে ভালোবাসে, সেই বাবা যখন নিজের স্বার্থে ছেলেকে অস্বীকার করে, তখন সে সেটা সহ্য করতে পারে না। ভেরি স্যাড। এখন কি অবস্থা রুমেলের? আইসিইউতে আছে, দেখা যাক। না, চিকিৎসা ঠিকঠাক মতো চলতেছে। তুমি রিপোর্ট করতে পারো, অসুবিধা নাই। প্রয়োজনে রুবেলের মা এই বিষয়ে কথা বলবে, যদিও ছেলের কারণে সে খুব ডিপ্রেশনে আছে। আপাতত আমি ওনার সাথে কথা বলবো না, আপনার জবানিতে আমি রিপোর্টটা করছি। আমি সব জায়গায় সব সাংবাদিককে কথা বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি রিপোর্ট করো। নিজের সন্তান অস্বীকার করস, নিজের সন্তান অস্বীকার করস। এত খারাপ তুই, এত খারাপ তোরা কেমনে হস? ছি, লজ্জা করে না? অন্য কথাকার দুর্নীতিবাজ, ঘুষখোর। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া দেশটা এতদিনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারত। জাপান সিঙ্গাপুরে টাকা দিতে পারতো, পারে না। পারে না, তোদের জন্য পারে নাই। সুবর্ণ আমি পলিটিশিয়ান, আমি পলিটিক্স করি। আপনার এক যুগ আগে পলিটিক্সে জয়েন করি, কেন্দ্রীয় কমিটিতে আছি। আর আপনি আঞ্চলিক কমিটিতে থাইকা কোটি কোটি টাকার পাহাড় সম্পদ কিভাবে করেন? আশ্চর্য, কিভাবে পারেন আপনারা? একবার ভাব, একবার ভাব, তোরা যদি প্রপারলি নিজের দায়িত্ব পালন করতে পারতি, সরকারের কাজ হালালভাবে করতি, তাহলে দেশটা কোথায় চলে যেত?
এদেশের একটা টাকা পাচার হইতো না, উল্টা 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 দেশের বিনিয়োগে ভরে যেত। কি নাই, কি নাই দেশে বল? একটা সহজ সরল সুন্দর দেশটা ধরার যন্ত্রের মতো জটিল করছস তোরা। এই দেশটা কোথায় যেতে পারতো বল? কোথায় যেতে পারতো? যেতে পারে না সুস্থতার কারণে। তোরা এত খারাপ, তোদের মতো দুর্নীতিবাজ লম্পট ভন্ডের কারণে পারে নাই। তোদের তোদের কি নাই? সব সম্পদ আছে। তোরা এত খারাপ, তোদের ব্যাংকে বসানো হয়েছে ব্যাংকের টাকা পাহারা দেওয়ার জন্য। তোরা উল্টা ব্যাংকের টাকা আত্মসাৎ করে ব্যাংকের টাকা বাইরের ব্যাংকে পাচার করছস, অন্যের পাচার করতে সাহায্য করছস। তোদের পুলিশে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? তোরা জনগণের বন্ধু হবি, বন্ধু হয়ে জনগণের সাহায্য করবি। প্রশ্ন উল্টা জনগণের বিপদে ফালাইছস, ফালায় হেনস্থ করছস। তোদের স্যার বলতে হয়, তোদের স্যার না বলে তোরা মাইন্ড করস কেন? কেন স্যার বলতে হবে কেন? এই দেশ ব্রিটিশ শাসন করে, ব্রিটিশ শাসন করে এই দেশ। এই দেশের কেউ প্রভু আছে? কেন কোন প্রভু আছে তুই বল? তোদের স্যার বলতে হবে। জনগণের ট্যাক্সের টাকা তোদের বেতন হয়। তোরা জনগণের স্যার বলবি, স্যারের সম্মান করবি, করস না, করস নাই। ছি, এত খারাপ, এত খারাপ তোরা। দেশ স্বাধীন হওয়ার 3.5 বছরের মাথায়, মাত্র 3.5 বছরের মাথায় দেশের জাতির পিতারে খুন করছিস। ছোট্ট রাসেলের রেহাই দাস নাই তোরা। তো জঘন্য খারাপ তোরা। ছি ছি। কিন্তু এইবার বার পাবি না। জবাব তোদের দিতেই হবে, প্রত্যেককে জবাব দিতে হবে, প্রত্যেককে একটাই জবাব। তোরা এত খারাপ কেন? এত খারাপ কেন তোরা?